রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ২৬ লিখেছেন ইয়োস্টা রিমো। সূর্যের অন্তিম সোনালি আলোটা ধীরে ধীরে নদীর বুকে গিয়ে মিশে যাচ্ছে। পশ্চিম আকাশটা কমলা, সোনালি আর হালকা বেগুনি রঙের অপূর্ব মিশেলে রাঙিয়ে উঠেছে। নদীর শান্ত পানির উপর সেই আলো ভেঙে ভেঙে হাজারো ঝিকিমিকি আলো রেখা তৈরি করছে। চারপাশের কোলাহল যেন সেই ধ্বনির সঙ্গে ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। হালকা ঠান্ডা বাতাস নদীর বুক ছুঁয়ে এসে বারবার এলোমেলো করে দিচ্ছে বেলার খোলা চুলগুলো। বেলা এখনও রেলিংয়ের পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার ডান হাতের মুঠোয় ধরা সেই ছোট্ট কালো হেয়ার ব্যান্ড। আঙুলের সাহায্যে সে অজান্তেই বারবার ব্যান্ডটার উপর হাত বুলিয়ে দিচ্ছে। কত সামান্য একটা জিনিস, অথচ এই সামান্য জিনিসটার সঙ্গেই জড়িয়ে আছে এমন একদিনের স্মৃতি, যেদিন প্রথমবার নিজের অজান্তেই সে সায়রের সামনে নিজের মনের গোপন অনুভূতিটুকু প্রকাশ করে ফেলেছিল। সেই দিনের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। চোখের পাতা নেমে এলো একরাশ লজ্জা। অন্যদিকে সায়র ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। খুব বেশি কাছে নয়, আবার এত দূরেও নয় যে তাকে একা মনে হয়। সে কোনো কথা বলছে না, শুধু মাঝে মধ্যে খুব নিঃশব্দে বেলার দিকে তাকাচ্ছে। সে দৃষ্টিতে ছিল না কোনো দাবি, না কোনো অধিকার ফলানোর চেষ্টা, ছিল শুধু গভীর এক সংযম, নিজের অজান্তেই জন্ম নিতে থাকা দায়িত্বের কোমল অনুভূতি। হঠাৎ নদীর দিক থেকে জোরে এক ঝাপটা বাতাস এসে বেলার সমস্ত চুল মুখের উপর উড়িয়ে দিল। বেলা একটু বিরক্ত হয়ে মুখ থেকে চুলগুলো সরিয়ে নিল। তারপর ধীরে ধীরে হেয়ার ব্যান্ডটা হাতে নিয়ে চুল বাঁধতে গেল। কিন্তু সে যতবার চুলগুলো একসঙ্গে করার চেষ্টা করছে, ততবারই বাতাস এসে সব এলোমেলো করে দিচ্ছে। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই ঠিক একই অবস্থা। বেলা বিরক্ত হয়ে হালকা একটা নিঃশ্বাস ফেলল। ঠোঁট দুটো অভিমানের ভঙ্গিতে সামান্য ফুলে উঠল। দৃশ্যটা দেখে সায়রের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। খুব ক্ষীণ সেই হাসির শব্দটাও বেলার চোখ এড়ালো না। সে সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, হাসছেন কেন? বেলা তাড়াতাড়ি নিজের হাসিটা চেপে রেখে গম্ভীর হওয়ার চেষ্টা করলো। না, কিছু না। বেলা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, না, আপনি হাসছেন আমি স্পষ্ট দেখেছি। একটুও না, মিথ্যা বলছেন। সায়র এবার আর নিজেকে সামলাতে পারল না। খুব আস্তে হেসে বলল, আসলে আসলে কি, গত 5 মিনিট ধরে তুই একটা ছোট্ট হেয়ার ব্যান্ডের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিস, তাই। বেলা মুখটা আরও গম্ভীর করে বলল, যুদ্ধ করছি আমি? আপনার কাছে আমার নাজেহাল অবস্থা দেখে খুব মজা লাগছে, তাই না? না, তবে একটু লাগছে। বাতাস দেখছেন না? দেখছি। তাহলে এত হাসি পাচ্ছে কেন? সায়র মাথা নেড়ে শান্ত স্বরে বলল, কারণ তুই যতবার চুলগুলো ঠিক করছিস, বাতাস ততবার জেদ করে আবার এলোমেলো করে দিচ্ছে। কথা শুনে খুব অল্প সময়ের জন্য হলেও বেলার ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সেই হাসিটা এতটাই ক্ষণস্থায়ী ছিল, যেন সন্ধ্যার আকাশে হঠাৎ জ্বলে ওঠা কোনো এক টুকরো তারা। সায়রের চোখ সে হাসির উপরই আটকে রইল। সে মনে মনে ভাবল, এই হাসিটুকুই তো ফিরিয়ে আনতে চায় বেলা, এর বেশি কিছু না। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, একটা কথা বলি? বেলা মাথা তুলল, জি। সায়র কয়েক সেকেন্ড দ্বিধায় রইল। তারপর খুব আস্তে বলল, আমি যদি সাহায্য করি? বেলা অবাক হয়ে তাকিয়ে রইল। মানে? চুলগুলো বাঁধতে পারছিস না, তাই বলছিলাম। কথাটা শেষ করেই সায়র নিজেই একটু অপ্রস্তুত হয়ে গেল। না, থাক, হয়তো বলা ঠিক হয়নি। সে ফিরে যেতে চাইছিল। ঠিক তখনই বেলার খুব নরম কণ্ঠ ভেসে এলো, দাঁড়ান। সায়র থেমে গেল। বেলা ধীরে ধীরে তার দিকে হেয়ার ব্যান্ডটা বাড়িয়ে দিল। চোখ নিচু, মুখে লজ্জার লাল আভা। খুব আস্তে বলল, আপনি বেঁধে দিন। এক মুহূর্তের জন্য সায়র যেন স্থির হয়ে গেল। সে বুঝতেই পারছিল না সত্যি কি বেলা তাকে অনুমতি দিল। পরের মুহূর্তেই খুব ধীরে হাত বাড়িয়ে হেয়ার ব্যান্ডটা নিল। সে ধীরে ধীরে বেলার পেছনে এসে দাঁড়ালো। দুহাতে খুব আলতো করে বেলার সমস্ত চুল একসঙ্গে জড়ো করলো। চুলে তার আঙুলের স্পর্শ এতটাই সংযত ছিল যে যেন ফুলের পাপড়িও এর চেয়ে বেশি নরম হতে পারে না। বেলার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। চোখ দুটো অজান্তেই বন্ধ হয়ে গেল। হাওয়া এখনও জোরে বইছে।
কিন্তু এখন আর সেই বাতাসের স্পর্শও যেন সে অনুভব করতে পারছে না। সে শুধু অনুভব করছে খুব সংযত একজোড়া হাতের কোমল উপস্থিতি। সায়র খুব যত্ন করে চুলগুলো গুছিয়ে নিয়ে ধীরে ধীরে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিল। একটুও টান লাগাতে দিল না। কাজ শেষ করে সে সঙ্গে সঙ্গেই এক পা পিছিয়ে গেল। নরম গলায় বলল, হয়ে গেছে। বেলা ধীরে ধীরে চুলে হাত দিয়ে বুঝলো একদম সুন্দর করে বাঁধা। তার বিস্মিত চোখ দুটো এবার সায়রের দিকে উঠল। আপনি এত সুন্দর করে চুল বাঁধতে পারেন? সায়র ঠোঁটে খুব শান্ত একটা হাসি ফুটে উঠল। খুব ছোটবেলায় আম্মুর প্রায়ই মাইগ্রেন হতো। মাথা ব্যথা করলে উনি নিজে চুল বাঁধতে পারতেন না। তখন আমি বেঁধে দিতাম। প্রথমে খুব খারাপ হতো, পরে শিখে গেছি। যদিও এখন সে সমস্যাটা নেই আম্মুর। কথাটা শুনে বেলার চোখের দৃষ্টি বদলে গেল। এই মানুষটাকে সে এতদিন শুধু কঠোর, রাগী, নিয়মমাফিক চলা একজন শিক্ষক হিসেবেই চিনেছিল। আজ প্রথমবার তার ভেতরের অন্য মানুষটার সঙ্গে পরিচয় হলো, যে মানুষটা নিঃশব্দে যত্ন নিতে জানে আর নিজের অনুভূতির চেয়ে সামনের মানুষের স্বস্তিকে বেশি গুরুত্ব দেয়। বেলার ঠোঁটের কোণে আবারও খুব ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সেই হাসিটা দেখে সায়রের বুকের ভেতরেও অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাতাসের ঝাপটায় বেলার ওড়নার এক প্রান্ত উড়ে এসে খুব আস্তে সায়রের কবজিতে জড়িয়ে গেল। দুজনেই একই সঙ্গে নিচের দিকে তাকালো। কেউ কিছু বলল না। সায়র তাড়াহুড়ো করে হাত সরাতে গিয়েও থেমে গেল। বেলা ধীরে ধীরে এক পা এগিয়ে এসে খুব সাবধানে ওড়নার প্রান্তটা ছড়িয়ে নিতে গেল। ওড়না খুলতে গিয়ে তার আঙুল খুব ক্ষণিকের জন্য ছুঁয়ে গেল সায়রের আঙুল। মুহূর্তটা ছিল মাত্র 1 মিনিটের। তবুও সেই ক্ষণিকের স্পর্শে দুজনেরই বুকেই যেন অদৃশ্য এক তরঙ্গ নীরবে ছড়িয়ে পড়ল। বেলা দ্রুত হাত সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটো হালকা লাল গোলাপি হয়ে উঠেছে। সায়রেও অন্যদিকে তাকিয়ে মৃদু কাশি দিয়ে নিজের অস্বস্তিটা আড়াল করার চেষ্টা করলো। দুজনের মাঝখানে আবারও নীরবতা নেমে এলো। তবে এই নীরবতা আর আগের মতো অস্বস্তির ছিল না। এই নীরবতার ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল একটুখানি বিশ্বাস, একটুখানি স্বস্তি আর এমন এক কোমল অনুভূতি যার কোনো নাম এখনও তারা কেউই উচ্চারণ করেনি। ঠিক সেই সময় নদীর বুক চিরে ভেসে আসা শীতল বাতাসের সঙ্গে দূর থেকে শোনা গেল চেনা এক কণ্ঠের চিৎকার, এই যে তোমরা দুজন কি নদীর ধারে সংসার পেতে বসেছ নাকি? আমরা কতক্ষণ ধরে খুঁজছি জানো? বিহানের গলাটা এত জোরে ভেসে এলো যে বেলা আর সায়র দুজনেই একসঙ্গে চমকে উঠল। বেলা তাড়াতাড়ি নিজের হাতটা সরিয়ে নিল, যদিও একটু আগেও তাদের হাতে একসঙ্গে ছিল না। তবুও অকারণ এক সংকোচে তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সে দ্রুত এক কদম সরে গিয়ে ওড়নার আঁচলটা ঠিক করে নিল। অন্যদিকে সায়রও হালকা অপ্রস্তুত হয়ে গলাটা পরিষ্কার করলো। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করলেও তার ঠোঁটের কোণে লেগে থাকা ক্ষীণ হাসিটা পুরোপুরি মিলিয়ে গেল না। কয়েক মুহূর্তের মধ্যেই হাঁটতে হাঁটতে তাদের কাছে এসে পৌঁছালো বিহান আর ইরা। বিহান এসে প্রথমেই দুজনের মুখের দিকে একবার তাকালো, তারপর চারপাশে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন খুব বড় কোনো রহস্যের সন্ধান পেয়ে গেছে। সে 2 হাত কোমরে রেখে নাটকীয় গলায় বলল, ব্যাপারটা সন্দেহজনক। ইরা ভ্রু কুঁচকে বলল, আবার কি হলো? বিহান গম্ভীর মুখ করে বলল, তোরা দুইজন কি এতক্ষণ ধরে নিশ্চয়ই নদীর পানির গভীরতা মাপছিলি, তাই না? ইরা হাসতে হাসতে বলল, আপনার মাথায় সারাক্ষণ এসবই ঘোরে। অবশ্যই, আমার পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু অসাধারণ। বিহান এবার দুষ্টু চোখে সায়রের দিকে তাকিয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? সায়র খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, এইখানের বাতাস ভালো লাগছিল, তাই দাঁড়িয়েছিলাম। ওহ, শুধু বাতাস? বিহান এমনভাবে মাথা নাড়ল যেন কথাটা একেবারে বিশ্বাস করতে পারেনি। বাহ, বাতাসের সঙ্গে এত গভীর বন্ধুত্ব কবে থেকে হলো? এদিকে বিহান আবার শুরু করলো, সায়র তুই কিন্তু আগে এমন ছিলে না। আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। সায়র এবার হেসে ফেলল, মানুষ সবসময় একরকম থাকে না। বাহ, দার্শনিক কথাও বলা শুরু করেছিস দেখছি। ইরা সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা, আপনারা 2 বন্ধু কি আজকে শুধু একজন আরেকজনকে খোঁচা দিয়েই সময় কাটাবেন?
বিহান খুব ভদ্র মুখ করে বলল, না ম্যাডাম, এখন থেকে আমি সম্পূর্ণ ভদ্র। কথাটা শেষ হতেই ইরা সঙ্গে সঙ্গে বলল, এই কথাটা শুনে মনে হচ্ছে আজকে সূর্য কোন দিকে উঠেছে। সবাই একসঙ্গে হেসে উঠল। বেলাও হেসে উঠল। সায়র চুপচাপ দাঁড়িয়েছিল, হাসিটুকু দেখছিল। তার মনে হচ্ছিল এই একটি মুহূর্তের জন্য যেন আজ এখানে আসা সার্থক। হঠাৎ বিহানের চোখ পড়ল নদীর পাড়ে সারি সারি ছোট ছোট দোকানের দিকে। রঙিন কাচের চুড়ি, ঝিনুক দিয়ে বানানো শোপিস, হাতে আঁকা মাটির পুতুল, বাঁশের তৈরি ছোট ছোট কারুকাজের জিনিসপত্র আর শিশুদের খেলনা দিয়ে সাজানো। বিহান 2 হাত তালি দিয়ে বলল, চল এবার ওদিকে যাওয়া যাক। ইরা আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ চলো, ওই ঝিনুকের দোকানটা আমার খুব ভালো লাগছে। বিহান সঙ্গে সঙ্গে সায়রের কাঁধে হাত রেখে বলল, আর শোনো, আজ কিন্তু সব খরচ নতুন বরের। সায়র ভ্রু তুলে তাকালো, কেন কেন আবার? বিয়ে হয়েছে, তো ট্রিটও দিবি তুই। ইরা সঙ্গে সঙ্গে যোগ করলো, আমি কিন্তু আইসক্রিমও খাবো। বিহান বলল, আমি ফুচকা, চটপটি, আইসক্রিম সব খাবো। সায়র অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল, তোরা আমাকে ঘুরতে এনেছিস নাকি দেউলিয়া করতে? বিহান হেসে বলল, বন্ধুর বিয়ের পর এই অধিকারটা আমাদের আছে। সায়র গম্ভীর করে বলে, ভুলে যাস না, বিয়েটা কিন্তু তোর বোনকেই করেছি। আমার টাকা বেশি খরচ করলে তোর বোনেরই সমস্যা হবে। সায়রের কথায় ইরা বিহান ফিক করে হেসে উঠল। তাদের সেই হাসির ফাঁকেই সায়রের চোখ একবার নিঃশব্দে বেলার দিকে চলে গেল। বেলাও ঠিক তখনই তার দিকে তাকিয়েছিল। দুজনেরই চোখ আবার এক মুহূর্তের জন্য মিলল। এবার সেই দৃষ্টিতে অস্বস্তির চেয়ে সংকোচ ছিল বেশি, আর সংকোচের আড়ালে খুব অল্প করে জন্ম নিতে থাকা একটুখানি স্বস্তি। সায়রের বুকের ভেতরটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল। সে মনে মনে শুধু একটাই কথা বলল, হয়তো পথটা এখনও অনেক দীর্ঘ, কিন্তু অন্তত আজ আমাদের মাঝে দূরত্বটা একটুখানি হলেও কমেছে। নদীর ঘাটে পৌঁছাতেই হালকা বাতাসটা যেন আরও শীতল হয়ে উঠল। নদীর বুক জুড়ে তখন অস্তগামী সূর্যের লালচে সোনালি আলো ছড়িয়ে পড়ছে। পানির ছোট ছোট ঢেউগুলো সেই আলোয় চিকচিক করে ঝলমল করছে। দূরে কয়েকটি মাছ ধরার নৌকা ধীরে ধীরে তীরের দিকে ফিরছে। মাঝে মধ্যে মাঝিদের ভাটিয়ালি সুর ভেসে এসে পুরো পরিবেশটাকে আরও মোহময় করে তুলছে। ঘাটের পাশে সারি সারি কাঠের ছোট নৌকা বাঁধা, আর একটু দূরে পর্যটকদের জন্য তৈরি বড় একটি মোটর চালিত কাঠের বোট নদীর ঢেউয়ের সঙ্গে ধীরে ধীরে দুলছে। বোটটার দিকে চোখ পড়তেই বিহানের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে একেবারে বাচ্চাদের মতো উচ্ছ্বাস নিয়ে হাত তুলে বলে উঠল, এই যে, আজকে যদি ওই বোটে না উঠি তাহলে কিন্তু এই ঘুরতে আসাটাই বৃথা হয়ে যাবে। চল সবাই উঠে একটু নদীর মাঝখান থেকে সূর্যাস্ত দেখি। ইরা সঙ্গে সঙ্গেই সায় দিল, একদম ঠিক বলেছেন, আমি তো এমনিতেই নৌকায় উঠতে খুব পছন্দ করি। দুজনের উচ্ছ্বাস দেখে মাঝিও হেসে এগিয়ে এলো, আসেন বাবা, নদীর মাঝখানে নিয়ে যাই। এই সময় দৃশ্যটা সবচেয়ে সুন্দর লাগে, কিন্তু চারপাশে সে আনন্দের মাঝেও একজন মানুষের মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। বেলা বোটটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তার পা যেন মাটিতে গেঁথে গেছে। বুকের ভেতরটা অকারণেই কেঁপে উঠছে। হাতের আঙুলগুলো অজান্তেই ওড়নার প্রান্ত শক্ত করে মুঠো করে ধরল সে। সায়র একটু দূর থেকে বিষয়টা লক্ষ্য করছিল। অন্য সবাই যখন বোটে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখন সে ধীরে ধীরে বেলার পাশে এসে দাঁড়ালো। খুব শান্ত নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি হলো? বেলা চোখ না তুলেই বলল, আমি উঠবো না। কেন? কয়েক মুহূর্ত চুপ থেকে বেলা নদীর দিকে তাকিয়েই উত্তর দিল, আমার ভয় লাগে। তার কণ্ঠটা এতটাই নিচু ছিল যে যেন নিজের ভয়টুকু কাউকে শোনাতে চাইছে না। ছোটবেলায় একবার নৌকায় ঝড়ের মধ্যে পড়েছিলাম, মনে আছে? কথাগুলো বলতে বলতে তার চোখের ভেতরে সেই পুরনো আতঙ্ক আবারও ফিরে এলো। সায়র কোনো হাসি ঠাট্টা করলো না, বলল, না, এতে আবার ভয়ের কি আছে? বরং সে খুব মন দিয়ে বেলার কথাগুলো শুনল। তারপর মৃদু স্বরে বলল, ভয় পাওয়াটা অস্বাভাবিক না, আর এখন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। একটু থেমে আবার বলল, কিন্তু সব ভয় সারা জীবন বয়ে বেড়াতে নেই। বেলা ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকালো। সায়রের চোখ দুটো অদ্ভুত শান্ত। সে খুব ধীরে নিজের ডান হাতটা বেলার দিকে বাড়িয়ে দিয়ে বলে, চল
একবার শুধু আমাকে বিশ্বাস করে দেখ। বেলা সেই বাড়ি দেওয়া হাটটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। এই মানুষটার সঙ্গে তার স্বামী স্ত্রী সম্পর্কের বয়স মাত্র 1 দিন, তবুও কেন জানি না মানুষটা চোখের দিকে তাকালে বুকের ভেতরের অস্থিরতাটা একটু কমে আসে। অনেক দ্বিধা, অনেক সংকোচের পর খুব আস্তে নিজের হাতটা সায়রের হাতে রাখল সে। মুহূর্তেই সায়র তার হাতটা ধরল, শক্ত করে ধরল, এমনভাবে যেন বেলা চাইলে যে কোনো মুহূর্তে হাত সরিয়ে নিতে না পারে। বোটটা তখন নদীর ঢেউয়ে হালকা দুলছে। বেলা প্রথম পা রাখতেই ভারসাম্য হারিয়ে ফেলল। চমকে উঠে সে অজান্তেই আরও শক্ত করে সায়রের হাত চেপে ধরল। সায়র সঙ্গে সঙ্গে আরেক হাত বাড়িয়ে বোটের কাঠের রেলিংয়ের দিকে ইশারা করলো। ধীরে ধীরে, কোনো তাড়া নেই, আগে রেলিংটা ধর। তার কণ্ঠে এমন এক অদ্ভুত স্থিরতা ছিল যে বেলার বুকের ভেতরের কাঁপুনিটা একটু একটু করে কমে আসতে লাগলো। ধীরে ধীরে সে বোটে উঠে দাঁড়ালো। উঠেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সায়র মুচকি হেসে বলল, দেখলি, হয়ে গেছে। বেলা নিচু স্বরে বলল, আমি ভেবেছিলাম পারবো না উঠতে। আমি কিন্তু প্রথম থেকেই জানতাম তুই পারবি। খুব সাধারণ একটা বাক্য, কিন্তু কথাটা শুনে বেলার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। সায়র কি সুন্দর তার উপর এত সহজভাবে বিশ্বাস রেখেছে। এদিকে পুরো ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিহান আর ইরা। বিহান দুষ্টু হেসে ইরার কানে কানে বলল, আমাদের স্যার সাহেবকে তো দেখি আজ একেবারে নায়ক হয়ে গেছে। ইরা হাসি চাপতে চাপতে বলল, আপনি একদম চুপ থাকবেন। আপনি কিন্তু বেলার ভাই, বোন জামাইয়ের সাথে লাগতে আসবেন না সব সময়। চুপ থাকবো কেন? আমি তো সত্যই কথা বলছি। ইরা মুচকি হেসে তার বাহুতে আলতো একটা কিল বসিয়ে দিল। আর একবার বাজে কথা বললে কিন্তু নদীতে ফেলে দেব। বিহান নাটকীয় ভঙ্গিতে 2 হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা, আমি নির্দোষ। ওদের কথায় মাঝিও হেসে ফেলল। বোটটা ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর মাঝখানের দিকে এগিয়ে চলল। চারদিকে শুধু অথই পানি। শীতল বাতাসে এসে সবার মুখ ছুঁয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যে বেলা ভয়ে কুঁকড়ে ছিল, সে বেলায় এখন ধীরে ধীরে সাহস করে নদীর দিকে তাকাচ্ছে। তার চোখে এবার আর আগের সেই আতঙ্ক নেই, আছে মুগ্ধতা। বাতাসের ঝাপটায় তার ওড়নাটা বারবার উড়ে যাচ্ছিল। কপালের পাশে বাঁধা চুলের কিছু গোছা আবার মুখের উপর এসে পড়ল। সায়র একবার তাকিয়ে খুব আস্তে বলল, এখনো ভয় লাগছে? বেলা নদীর দিকে তাকিয়েই মাথা নাড়ল। আগের মতো না কেন? বেলা খুব ধীরে ধীরে উত্তর দিল, জানি না। কথাটা বলেই সে নিজেই লজ্জা পেয়ে গেল। সায়রও কিছু বলল না। নদীর বুক চিরে এগিয়ে চলা বোটটার মতোই হয়তো তাদের সম্পর্কটাও ধীরে ধীরে এগোতে শুরু করেছে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো বড় বড় প্রতিশ্রুতি নয়, শুধু অল্প অল্প বিশ্বাস, নীরব যত্ন আর একে অপরের পাশে থাকার নিঃশব্দ আশ্বাস নিয়ে। রাত তখন প্রায় 8:30। বেলা ওরা এখনও বাড়ি ফেরেনি। খানবাড়ির চারপাশে এক গভীর নীরবতা নেমে এসেছে। গভীর কোলাহল, মানুষের আনাগোনা, কথাবার্তা, সবকিছু যেন ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে গেছে। কিন্তু খানবাড়ির 2য় তলার এক কক্ষে সেই শান্তির কোনো অস্তিত্ব নেই। জানালার পাশে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন মমতাজ বেগম। পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকলেও তার চোখ যেন কিছুই দেখছিল না। চোখের সামনে ভেসে উঠছিল শুধু গতকালের প্রতিটি মুহূর্ত। যতবার তিনি ভুলে থাকতে চেয়েছেন, ততবারই স্মৃতিগুলো আরও নির্মম হয়ে ফিরে এসেছে। মমতাজ বেগম ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। বুকের ভেতর থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। তিনি কখনোই বেলাকে পছন্দ করতেন না। মেয়েটাকে প্রথম থেকেই তার মনে হতো অত্যন্ত বেশি সরল সাজার চেষ্টা করে, বরং তার মনে হতো অতিরিক্ত ভালো হওয়ার আড়ালেও অনেক কিছু লুকিয়ে থাকতে পারে। আর তার বাবা যেখানে সহজ সরল ভাব নিয়ে মানুষের সঙ্গে বেইমানি করতে পারে, তাহলে মেয়ে তো ডাবল পারবে সেগুলো। অন্যদিকে রূপসা মেয়েটা ছোটবেলা থেকেই এই বাড়িতে আসা যাওয়া করত, সায়রের বন্ধু। কিন্তু মমতাজ বেগম বহু আগেই বুঝে গিয়েছিলেন সেই বন্ধুত্বের আড়ালে রূপসার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো, সেই অনুভূতিকে তিনি কখনো নিরুৎসাহিত করেননি,
বরং মনে মনে ভেবেছিলেন রূপসার মতো শিক্ষিত, মার্জিত, সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়েই একদিন তার ঘরের বউ হবে। কতবার যে আত্মীয় স্বজনের সামনেও তিনি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, তার হিসাবও নেই। রূপসাও হয়তো সেই কথাগুলো বিশ্বাস করেছিল, কিন্তু আজ সব শেষ। হঠাৎ করেই তার মনে হলো এই খবরটা সবচেয়ে আগে যার জানা উচিত সে এখনও কিছুই জানে না। তিনি ধীরে ধীরে টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে তুলে নিলেন। কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে পরিচিত একটি নম্বরে কল দিলেন। রিং হতে লাগলো। তারপর ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। হ্যালো আন্টি। কণ্ঠটা আগের মতোই প্রাণবন্ত, স্বাভাবিক, নির্ভার। মমতাজ বেগমের বুকটা আরও ভারী হয়ে উঠল। তিনি ধীরে উত্তর দিলেন, হ্যালো মা। রূপসা হেসে বলল, কেমন আছেন আন্টি? আজ হঠাৎ মনে করলেন? আমি তো ভাবছিলাম আগামী শুক্রবার একবার আপনাদের বাসায় যাব। অনেক দিন আপনার হাতের চা খাওয়া হয় না। আর সায়রও আজকাল একদমই ব্যস্ত হয়ে গেছে। ফোন দিলে 2 মিনিট কথা বলেই রেখে দেয়। শেষ কথাটা বলে সে হালকা হেসে উঠল। সেই হাসিটা যেন মমতাজ বেগমের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। তিনি কিছুক্ষণ কোনো উত্তর দিলেন না। রূপসা অবাক হয়ে আবার বলল, আন্টি আপনি চুপ করে আছেন কেন? সব ঠিক আছে তো? মমতাজ বেগম খুব ধীরে সোফায় বসে পড়লেন। কণ্ঠটা কেমন যেন শুকিয়ে এসেছে। রূপসা, জি। তোকে একটা কথা বলবো। কি কথা? নিজেকে একটু শক্ত রাখিস। রূপসার মুখের হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার বুকের ভেতর অকারণ একটা অস্বস্তি জমে উঠল। সে দ্রুত জিজ্ঞেস করলো, আন্টি সায়রের কিছু হয়েছে? না। তাহলে? মমতাজ বেগম কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইলেন। তারপর খুব ধীরে, যেন প্রতিটি শব্দ উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে, সায়র বিয়ে করে ফেলেছে। নীরবতা, এক দীর্ঘ ভারী নীরবতা। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। মমতাজ বেগম বুঝতে পারলেন খবরটা রূপসার উপর কত বড় আঘাত হয়ে নেমে এসেছে। তিনি আস্তে করে ডাকলেন, রূপসা। অনেকক্ষণ পরে ভাঙা কাপ্পা একটা শব্দ ভেসে এলো, আন্টি। আপনি আপনি কি বললেন? মমতাজ বেগমের চোখ বেয়ে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ল। আমি মিথ্যে বলছি না মা। গতকাল সায়রের বিয়ে হয়ে গেছে। রূপসার মনে হলো তার চারপাশের সব কিছু ঘুরছে। সে ধপ করে বিছানার উপর বসে পড়ল। তার হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। মুখটা সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কয়েক মুহূর্ত পরে সে ফিস ফিস করে বলল, না, এটা হতে পারে না। আপনি ভুল বলেছেন। সায়র এমন করবে না। আমাকে না জানিয়ে সে বিয়ে করবে না। এটা অসম্ভব। মমতাজ বেগম তিক্ত হেসে বললেন, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা আমাদের ভাবনার চেয়েও কঠিন হয় মা। রূপসা এবার আর কান্না আটকে রাখতে পারলেন না। চোখের পানি একের পর এক গড়িয়ে পড়তে লাগলো। সে কাপা গলায় বলল, কার সঙ্গে? মমতাজ বেগমের মুখ মুহূর্তেই শক্ত হয়ে উঠল। তিনি দাঁত চেপে উচ্চারণ করলেন, বেলা। একটি নাম, কিন্তু সেই নামটুকুই যেন রূপসার সমস্ত শরীরে আগুন জ্বালিয়ে দিল। সে মুহূর্তেই সোজা হয়ে বসে পড়ল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে। বেলা ওই মেয়েটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে রূপসার মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। তারপর ধীরে ধীরে সেই বিস্ময়ের জায়গায় জমতে লাগলো তীব্র ক্ষোভ। সে নিচু স্বরে বলল, আমি শুরু থেকেই ওকে পছন্দ করতাম না। মেয়েটার ব্যবহার উচ্ছৃঙ্খল ছিল। কেন জানি না, ওকে আমার কখনোই ভালো লাগেনি। মমতাজ বেগম তৎক্ষণাৎ বললেন, শুধু তুই না, আমিও কোনো দিন ওকে মেনে নিতে পারিনি। কিন্তু ভাবিনি একদিন সেই মেয়েরই আমার ঘরের বউ হয়ে বসবে। কথাটা শেষ করতে গিয়েও তার কণ্ঠ রাগে কেঁপে উঠল। রূপসা দুই চোখ শক্ত করে বন্ধ করল। তার বুকের ভেতর কখন ভালোবাসা, অপমান, হিংসা, কষ্ট, সব অনুভূতি একসঙ্গে তোলপাড় করছে। সে শুধু মনে মনে একটি কথাই বারবার বলতে লাগলো, সায়র তুমি এটা কি করলে? মোবাইলের ওপাশ থেকে রূপসার কান্নার শব্দ ক্রমেই ভারী হয়ে উঠছিল। সে যেন ঠিকমতো কথাই বলতে পারছিল না। প্রতিটি শব্দের সঙ্গে মিশেছিল দীর্ঘদিনের জমে থাকা স্বপ্ন, ভেঙে যাওয়ার অসহায় যন্ত্রণা। রূপসা কাপা গলায় বলল, আন্টি আপনি কি সত্যি বলছেন
সায়র সায়র সত্যি বিয়ে করেছে বেলাকে? মমতাজ বেগম চোখ বন্ধ করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার নিজের গলাটাও ভারী হয়ে এসেছে। হ্যাঁ মা, দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। কাল কলেজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত ওকে বিয়ে করতে হয়েছে। কথাটা শেষ করতেই ওপাশে আবার কান্নার শব্দ শোনা গেল। না আন্টি, এটা হতে পারে না। আপনি তো জানতেন আমি সায়রকে কতটা ভালোবাসি। আপনি নিজেও তো বলেছিলেন সময় হলে সব ঠিক হয়ে যাবে। তাহলে আজ এমন হলো কিভাবে? মমতাজ বেগম ধীরে ধীরে সোফায় হেলান দিয়ে বসলেন। আমি নিজেও কিছু বুঝে ওঠার সুযোগ পাইনি রূপসা। আমাকে কেউ কিছু জিজ্ঞেসও করেনি। নিজের ছেলের বিয়ের খবর আমাকে পরে জানতে হয়েছে। তুই ভাবতে পারছিস আমার কতটা কষ্ট হচ্ছে? রূপসা হাও মাও করে কেঁদে উঠল। আন্টি, আমি পারছি না। আমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। আমি তো শুধু সায়রকেই নিজের ভবিষ্যৎ ভেবেছিলাম। আমি অন্য কাউকেই কোনো দিন ভালোবাসতে পারবো না। মমতাজ বেগম শান্ত স্বরে বললেন, কাঁদিস না মা। আমি এখনও এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারিনি। সব কিছু এত সহজে শেষ হয়ে যায় না। সময় অনেক কিছু বদলে দেয়। রূপসা চোখের পানি মুছতে মুছতে বলল, আপনি আমাকে ভুলে যাবেন না তো আন্টি? কখনোই না। তুই আমার কাছে এখনও আগের মতোই আছিস। আমি সব ঠিক করে দিব, চিন্তা করিস না মা। রূপসার কণ্ঠে ধীরে ধীরে কান্নার সঙ্গে জেদও মিশে গেল। আমি এত সহজে হেরে যাব না আন্টি। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। আমি বিশ্বাস করি একটা জোর করে হওয়া সম্পর্ক আর মন থেকে গড়ে ওঠা সম্পর্ক এক জিনিস নয়। মমতাজ বেগম কয়েক সেকেন্ড নীরব থেকে ধীরে ধীরে বললেন, এখন কোনো তাড়াহুড়ো করিস না। আগে পরিস্থিতি শান্ত হোক, তারপর কি করা যায় সেটা ভেবে দেখা যাবে। ফোন কেটে যাওয়ার পর মমতাজ বেগম অনেকক্ষণ মোবাইলটা হাতে নিয়ে নিশ্চুপ বসে রইলেন। অন্যদিকে রূপসা বিছানায় বসে অঝরে কাঁদতে লাগলো। তার চোখের পানি থামছিলই না, কিন্তু সেই কান্নার আড়ালেই তৈরি হতে লাগলো এক তীব্র জেদ। সে এত সহজে নিজের ভালোবাসাকে ছেড়ে দেবে না, কিছুতেই না। যে করেই হোক না কেন তার সায়রকেই চাই।